কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আড্ডা, নিছক ভালো মন্দ মেশানো কথকথার পাহাড় যদি বলে অন্য কিছু, শব্দের হিল্লোলে যদি কড়া নাড়ে প্রতিবাদ, সাধারণ খাবারের মোড়কেই যদি লুকিয়ে থাকে সংগ্রাম, পথে এবার নামো সাথীর আহ্বান যদি চওড়া হয় কোনো এক খাবারের আতিশয্যেই, তিলোত্তমার পরতে পরতে গলি তস্যগলির প্রত্যেকটি দেওয়াল যেন বলে ইতিহাস। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? প্রত্যেক মুহূর্তে স্বাধীন ভারতবর্ষ খুঁজে পাওয়ার জন্য নিরন্তর লড়াই করতেন স্বাধীনতা সংগ্রামীরা। খাবার, খাদ্য রসিকতার ছোঁয়াতেও বিবর্তিত স্বাধীনতা সংগ্রামের কথা। পুরনো কলকাতার সঙ্গে জড়িয়ে বিপ্লবীদের কেবিন ইতিহাসও। কলেজ স্ট্রিটের কাছেই বিধান সরণির কাছে চোখে পড়বে কিছু চেনা নাম: বসন্ত কেবিন, ফেভারিট কেবিন, দিলখুশা। চিকেন কাটলেট, কবিরাজি সহ বিভিন্ন আইটেমের জন্য আজও বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন। প্রতিটারই বয়স পেরিয়েছে 100 গণ্ডি। ভেতরের আসবাবগুলোয় এখনো লেগে আছে ইতিহাস, আর এর সঙ্গেই জড়িয়ে সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের কথা। কেউ কেউ বলেন আড্ডার ছলেই নাকি নানান কিছু রচিত হতো বারবার। অনেকেই বলেন অত্যন্ত সাধারণ গল্পের ছলেই বিপ্লবীরা তৈরি করতেন এক নতুন ইতিহাসের সূচক। ইন্ডিয়ান কফি হাউস। কলকাতা মানেই বিপ্লব, আর সেই বিপ্লবের ছোঁয়া রয়েছে ইন্ডিয়ান কফি হাউসেও। জানালা থেকে দরজা, পুরনো বাড়ির সিঁড়িতে লেগে স্বাধীনতা সংগ্রামের শত শত পরিকল্পনার সূচক। কফি হাউসের প্রতিষ্ঠার আগে এখানে ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার দল ইয়ং বেঙ্গলের আড্ডা। পরবর্তীকালে 1886 সাল মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 1 বছর পর এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। সেই সময় বহু বিপ্লবীরা, জাতীয়তাবাদী নেতৃত্ব এখানে মিটিং করতে আসতেন। বঙ্গভঙ্গ আন্দোলনেরও একটি পীঠস্থান ছিল এই কলেজ স্ট্রিট অঞ্চল। সেই সময় বহু অনুষ্ঠান, বহু সভা এখানে হয়। নেতাজি সুভাষচন্দ্র 1930 সালে যখন কলকাতার মেয়র হয়েছিলেন, তিনি ফ্রান্সের অনুকরণে কলকাতাতেও একটি কফি হাউস গড়ে তুলতে চেয়েছিলেন। সেই জাতীয়তাবাদী নেতাদের চিন্তার ফলপ্রসূ আমরা দেখতে পাই এই কফি হাউসের গড়ে ওঠা। এবং স্বাধীনতার পর যখন এই কফি হাউস তৈরি হয়েছে, তখনও এখানেতে সুস্থ চিন্তা, আড্ডা, সাংস্কৃতিক মননের একটি নতুন জগৎ খুলে যায়। 20 দশক, 30 দশক, এই যে সময়টা, এই সময়টা ছাত্র রাজনীতির যে একটা আবহ তৈরি হয়েছিল মানে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে, তার সেই স্থান কিন্তু ছিল এইখানে। যত জমায়েত, যত সমাবেশ, সব কিছু এই কলেজ স্ট্রিট পাড়া, কলেজ স্ট্রিট চত্বরটা কেন্দ্র করেই আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আমরা যেখানে আছি এই কলেজ স্ট্রিটের কফি হাউস, এই কফি হাউসে কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামীরা আসতেন। স্বামী বিবেকানন্দের ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি থাকতেন গৌরমোহন মুখার্জি স্ট্রিট, যেটা স্বামীজির বাড়ি, এবং তিনি এখানেই আসতেন। এবং এখানে তার যে সমস্ত পারিচয়, তার যে ছাত্ররা ছিলেন, তাদেরকে তিনি বিভিন্ন পলিটিক্যাল ডক্ট্রিন সেগুলো তিনি বোঝাতেন। সেই ডক্টর রাম মনোহর লোহিয়া একটা সার্কেল তৈরি করেছিলেন ঠিক এই জায়গাটাতে। এবং পূর্ণ স্বাধীনতার যে দাবি তারা কংগ্রেসের ভেতরে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সেই সময় তুলেছিল, তার একটা বড় অংশ, এবং বাঙালিদের মধ্যে তার যে জাতীয় জাগরণ, সেই জাগরণ কিন্তু এই স্থানটা থেকেই শুরু হয়েছিল। এই চত্বরটা থেকেই কিন্তু সেই জাগরণ শুরু। এবং পরবর্তীকালে স্বাধীনতার পরেও যখন আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে যে সমাজতান্ত্রিক আন্দোলন বিভিন্ন জায়গায় বেড়ে উঠেছিল, সেগুলো কিন্তু এই চত্বরটাকে কেন্দ্র করে। এখানে এই যে জানলার ধারে এই যে জায়গাটা দেখছেন, ডক্টর রাম মনোহর লোহিয়া, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তারা কিন্তু ওই চত্বরটাতেই বসতেন এবং প্রেফার করতেন, কারণ ওই চত্বরটাতে আওয়াজ কম হতো। ঠিক এখন যে আবহাওয়াটা দেখছেন, সেই পুরনো যে মহল, সেই মহলটা কিন্তু এখনো একই রকমভাবে আছে। লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, তেলে ভাজা। বাঙালির প্রিয় এই জলখাবারের অন্দরেই রয়েছে পরাধীন দেশের লড়াইয়ের কথাও।
নিছক আড্ডা এবং চপমুড়ির রূপকে দেশমাতৃকাকে বাঁচানোর লড়াইয়ে অবতীর্ণ হতেন ওঁরা। নেতাজি সুভাষচন্দ্রের প্রিয় দোকানের পরতে পরতে আজও লুকিয়ে শুধুই ইতিহাস। কথকতার ভিড়ে এই দোকানও বহন করে ঐতিহ্য। আজও স্বাধীনতা সংগ্রামের কথা, নেতাজির কথা মাথায় রেখে 23শে জানুয়ারি বিনামূল্যে তেলে ভাজা দেন ওঁরা। এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু খেদু সাহ 1918 সালে। এখন এই দোকানের বয়স হয়ে যাচ্ছে 108 বছর। তারপর আমার বাবা লক্ষ্মীনারায়ণ সাহ, তারপর আমি, তারপর আমার ছেলে, তারও ছেলে, হিসেব মতন 5 জেনারেশন এই দোকানটায় চলছে। এই দোকানটা 1918 সালে যখন স্থাপিত হয়েছিল তখন এই দোকানটা স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশন সেন্টার ছিল। এখানে স্বাধীনতা সংগ্রামীদের খবরাখবরি আদান প্রদান হতো। কেউ চিঠি দিয়ে গেলে সেই চিঠি আমার দাদু ওকে পৌঁছে দিত, কোনো মেসেজ দিয়ে গেলে সেই মেসেজটা আমার দাদু ওনাকে পৌঁছে দিতেন। কারোর বাড়িতে গুপ্ত মিটিং হলে পরে সেই মিটিংয়ে আমার দাদু বরাত পেতেন তেলে ভাজা মুড়ি আর চা। খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে তেলে ভাজা মুড়ি চা সাজিয়ে রাখতেন, সবাই মিটিং করতেন আর মুঠো মুঠো তেলে ভাজা আর চা খেতেন। একবার একটা মিটিংয়ে উনি তখন সুভাষবাবুকেও তেলে ভাজা খাইয়েছিলেন ওরমভাবে গুপ্ত মিটিংয়ে। তারপর যখন সুভাষবাবু স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখনও এই দোকানে দাদুর কাছে এসেছিলেন। দাদু ওনার প্রতি এত মোহিত হয়ে গেলেন যে ওনাকে ভগবানের মতন মানতেন। উনি কী করবেন, ওনার জন্মদিন পালন করলেন 1942 সাল। তখন ব্রিটিশ সময় তখন উনি তেলে ভাজা প্যাক করে ঠোঙাতে করে পাড়ার প্রতিবেশী সবাইকে খাওয়াতেন আর বলতেন, আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। এরমভাবেই চলছিল। যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে তেলে ভাজা ফ্রি, সেই ট্রেডিশনটা এখনো আমরা 2025-এ করছি। স্বাধীন ভারত হিন্দু হোটেল। প্রেসিডেন্সি কলেজ চত্বর পেরিয়ে একটু এগোলেই গলির ভাঁজে জলজল করে হিন্দু হোটেল, অধুনা স্বাধীন ভারত হিন্দু হোটেল। ওড়িশার এক পরিবার বংশ পরম্পরায় আজও বয়ে চলেছে ইতিহাস। এই হোটেলেই ভিড় জমত বিপ্লবীদের। শোনা যায় এখানেই চলত পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার পরিকল্পনা। পুঁই চচ্চড়ি থেকে সুস্বাদু খাবারের পদ চেটে পুটে খেতেন স্বয়ং নেতাজি। এমনকি আচমকা ব্রিটিশ পুলিশের আক্রমণে ছিল পলায়নের পথও। প্রথমত এটা যখন শুরু হয়েছিল এর নাম শুধু হিন্দু হোটেলে ছিল। এটা আপনার প্রেসিডেন্সি, যেহেতু প্রেসিডেন্সির নাম আগে হিন্দু কলেজ ছিল, তার আগে হিন্দু স্কুল, তো ওইটা মানে হিন্দু হোটেল এইরকমই। তারপরে এর সাথে যখন শুরু হয় 1912 সালে, আমার যখন দাদু এটাকে শুরু করেন শ্রী মানগোবিন্দ পান্ডা, তখন এর সাথে অনেক স্বাধীনতা সংগ্রামীদের অনেক মহান ব্যক্তিত্ব, অনেক গ্রেট পার্সোনালিটি, ওরা সব এখানে খাওয়া দাওয়া করার জন্য আসতেন তখন। আর ওনার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনারা তো সবাই ওনার নাম জানেন, আমাদের হোটেলের সাথে ওটা যুক্ত আছে। আর ওই সময়ে যখন মানে নেতাজি সুভাষচন্দ্র বোস আসতেন, ওনার সাথে দুজন ওনার ঘনিষ্ঠ বন্ধুও আসতেন, এখানে খাওয়া দাওয়া করতেন। আর ওনার প্রায় তো এখানে মিটিং হতো, সিক্রেট মিটিংস হতো। আর পিছনে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে উনি পালাতেন যখন কেউ পুলিশ বা কেউ আসতেন এখানে সার্চ করার জন্য। এরকম ছোটো মোটো স্টোরি হিন্দু হোটেল সাথে রয়ে আছে জুড়ে। আর যখন দেশ স্বাধীন হয় এর নাম হয়ে যায় স্বাধীন ভারত হিন্দু হোটেল। প্যারামাউন্ট, ছোট্ট কেবিন, গোপন আস্তানা, সাথে প্রাণ জুড়ানো ডাব শরবত। সহজেই শব্দের ঝংকারে আজও প্রতিফলিত হয় খাদ্যের মোড়কে স্বাধীনতার ইতিহাস। কেবিনের টেবিল চেয়ারের আড্ডা মনে করায় মনীষীদের কথা, যা বলে যায় বহু বহু স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ তাড়ানোর রেকর্ডকেও। এটা আমাদের দাদুভাইয়ের প্রতিষ্ঠান, স্বর্গীয় শ্রী নিহার রঞ্জন মজুমদার। উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, বরিশাল অনুশীলন সমিতির সদস্য ছিলেন। ওনার 1918 সালে এই দোকানটা শুরু করেছিলেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামীর গোপন আস্তানাগার হিসেবে। তখন কিন্তু সর্বত্র এত প্রচলিত ছিল না, তখন এটার নাম ছিল প্যারাডাইস।
পরবর্তীকালে 1937 সালে এটা প্যারামাউন্ট নামে শুরু হয়। এখানে অনেক মুনি ঋষিদের পদধূলি পড়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে পুলেন্দিয়ার দাস, মেঘনাথ শাহ, জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিভিন্ন মুনি ঋষিদের এখানেই পড়েছে। যতীন দাস, এদের আনাগোনা ছিল। এদের একটা গোপন আস্তানাগার ছিল পেছনের ঘরটা, যেটা এখন আমরা শরবত বানাই, যেটা সেখানে ওনাদের একটা গোপন আড্ডাঘর ছিল এবং পেছনে একটা গেট ছিল। যদি কখনো কোনো কিছু অসুবিধা হতো ওখান দিয়ে তারা ব্যবস্থা করতেন। এই থেকে দাদুভাই শুরু করা। এখানে দেখতে পাবেন কারা কারা এসছে, আরও অনেক বড় বড় মুনি ঋষিদের নাম সব লেখা আছে। এই প্যারামাউন্টে এই পথ চলা বলতে গেলে দাদুভাইয়ের হাত থেকে এবং ওনাদের আশীর্বাদ। দিলখুশা কেবিন, শতাধিক বছরের দিলখুশা কেবিন। কলেজ স্ট্রিট জাংশনের কাছের এই কেবিনেই ঝড় তোলে চিকেন কবিরাজি, যার প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। রয়েছে সংস্কৃতির দিননামচাও। কবি থেকে স্বাধীনতা সংগ্রামী বিখ্যাতদের পদধূলিতে আজও জলজল করে দিলখুশা। আমি প্রিন্সিপাল মুখে শুনেছি যে লেখক বা ঐতিহাসিক শিবরাম চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, তারা নাকি এখানে বসে প্রথম বই লেখেন এবং এই শিবরাম চক্রবর্তীর প্রতি গল্পতেই দিলখুশা সম্বন্ধে উল্লেখ আছে। কলেজ স্ট্রিট জাংশনটা বা কলেজ স্ট্রিটটাই হচ্ছে মানে স্মরণীয় জায়গা, যেখানে সবাই মানে বিপ্লব আন্দোলন, মন্ত্রী, ডক্টর, ইঞ্জিনিয়ার সবাই এখান থেকেই হয়েছেন। সুতরাং কলেজ স্ট্রিটকে ছোট করে দেখলে হবে না, কলেজ স্ট্রিট একটা বিরাট মাহাত্ম্যের জায়গা। বসন্ত কেবিন, কলেজ স্কোয়ারের পাশ থেকে একটু এগোলেই রয়েছে বসন্ত কেবিন। শতাধিক বছরের পুরনো ছোট্ট এই কেবিনের চেয়ার টেবিলে বসতেন বিপ্লবীরা। ইংরেজদের লুকিয়ে চলত নিরন্তর আলাপ। সুস্বাদু খাবারের গন্ধের অন্দরেই চলত দেশ স্বাধীনের পরিকল্পনা। কে আসেননি এখানে? আজও বসন্ত কেবিন বয়ে নিয়ে চলেছে ইতিহাস। আড্ডা মারতে মারতেই প্রত্যেক মুহূর্তে তৈরি হতো স্বাধীন ভারতবর্ষ তৈরি করার এক ছক। আর সেই স্বাধীন ভারতবর্ষ তৈরি করার পেছনে যে পরিকল্পনা, যে ছক সংগ্রামীরা করতেন, বিপ্লবীরা করতেন, তা কিন্তু সেই সমস্ত কেবিন থেকেই বারবার ফুটে উঠত। কখনো নেতাজি সুভাষচন্দ্র বোস তেলে ভাজা খেতে খেতে তার যারা সাগরেদ, তার যারা সতীর্থ, তাদের সঙ্গে আলোচনা সেরে নিতেন। ঋষি অরবিন্দ ভাবতেন কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্তি পাবেন ভারতবাসী। সে কথাও কিন্তু হতো এই কলকাতারই বিভিন্ন অলি গলিতে ছড়িয়ে থাকা কেবিন, হোটেল অথবা নানান রকম রকে বসে। আদি হরিদাস মোদক। শ্যামবাজার পাঁচমাথার একেবারে কাছেই রয়েছে এই মিষ্টির দোকান, যে দোকানের দেওয়ালে আজও সংরক্ষিত বহু বিপ্লবীর ছবি। বলা হয় কলা পাতায় পরিবেশিত এই দোকানের লুচি তরকারি খেতে হাজির হতেন স্বাধীনতা সংগ্রামীরা। ক্ষুধা নিবারণের মধ্যেও চলত আগামীর কথা। সেই ঐতিহ্য বজায় রেখেই আজও এই দোকানে কলা পাতাতেই পরিবেশিত হয় লুচি আলুর দম। খাওয়া আপাত দৃষ্টিতে এর সঙ্গে সংগ্রামের কোনো সম্পর্ক না থাকলেও এই ইতিহাস স্পর্শে রয়েছে ভিন্ন অনুভূতির কথা, যা কলকাতার রাস্তাঘাট পেরিয়েও যেন বলে ওঠে, The blood of freedom-loving Indians begins to flow. Will India attain her freedom? Inqilab Zindabad. নেতাজির বলা এই উক্তি আজও হিল্লোল তোলে বারবার। আর তার মধ্যেই সংগ্রামের ইতিহাসে বারবার বিবর্তিত হয় কলকাতার খাদ্যের ইতিহাসও। সেই সমস্ত সংগ্রামের ইতিহাসকেই ছুঁয়ে দেখার চেষ্টা করলাম আমরা। প্রত্যেক মুহূর্তে আঁচ করলাম কিভাবে সাধারণ খাবারই হয়ে উঠতে পারে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কাছে মোক্ষম অস্ত্র, শুধুমাত্র ব্রিটিশ তাড়ানোর জন্য। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।